ভীষণ স্মার্ট টিভিতে সন্ধ্যার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমরা পরিচয় করাবো ভোটার ফেরানো চ্যালেঞ্জে কাল 156 উপজেলায় ভোট, কেমন প্রস্তুতি, কেমনই বা আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন কালে, এই শিরোনামে আমরা কথা বলবো। আমরা শুরুতে পরিচয় করাতে চাই আমাদের সঙ্গে অতিথিদের। আছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব, এবং আছেন আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক বাসস। দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, কাল আসলে রাত পোহালে আমরা বলে থাকি যে একেবারে নিয়মিত ভোট, দ্বিতীয় ধাপের উপজেলা ভোট, 156টি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। আমি শুরুতেই প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি নির্বাচন নিয়ে কাজ করেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে নির্বাচন কমিশনের প্রস্তুতি কতটা লক্ষ্য করেছেন, এবং নির্বাচন কমিশনের প্রথমবারের মতো ভোটার ফেরানোর জন্য নির্দেশনা দিয়েছেন, প্রথমবারের মতো, আমি যদি ভুল না করে থাকি, আসলে কতটা ভালো ভোট হবে এবং ভোটার ফেরানো সম্ভব হবে কিনা? ধন্যবাদ। দেখুন, উপজেলা পরিষদ নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে স্ট্যাগার্ড বেসিসে, থেমে থেমে 4 পর্বে। প্রথম পর্ব 8 তারিখে শেষ হয়েছে, দ্বিতীয় পর্ব আগামীকাল, তৃতীয় পর্ব 29 তারিখ, আর শেষ পর্ব 5 তারিখ জুন মাসের। তো এই স্ট্যাগার্ড বেসিসে করবার মডেলটা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে পেয়েছি আমরা। তারা তাদের জাতীয় নির্বাচনও কিন্তু লম্বা সময় ধরে 2-2.5 মাস সময় ধরে তারা করে থাকে। এটার বেনিফিট যেটা, সেটা হচ্ছে জনবলের কোনো সংকট দেখা দেয় না, পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন কিংবা নির্বাচনী দায়িত্ব যারা পালন করবেন তাদের মোতায়েন করতে বেগ পেতে হয় না। এক, দ্বিতীয়ত মনোযোগ অখণ্ডভাবে প্রদান করা যায়। তৃতীয়ত আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে, প্রথম ধাপে আপনি যদি দেখেন যে আপনার প্রত্যাশিত মানটি অর্জন করা যায়নি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে আপনি কিন্তু সেটা অর্জনের চেষ্টা করতে পারেন। একটা কথা আছে ইংরেজিতে বলে ব্যাটল হার্ডি, মানে যুদ্ধ করে আপনি অভিজ্ঞতা অর্জন করলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী ভুলগুলো শুধরাতে পারেন, এই সুবিধাটি আছে। তো এখানে আপনার 160টি উপজেলায় নির্বাচন আয়োজন করা হয়েছিল, তার মধ্যে 2টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয়েছে, আর 2টিতে আদালতের ইন্টারভেনশনে পিছিয়ে গেছে। ফলে 156টি উপজেলায় আগামীকাল নির্বাচন, দুজন প্রথম, এই জন্যই 160টা করার কথা ছিল। তো যাই হোক, আপনার শেষ অবধি নির্বাচনের আয়োজন যেখানটায় আমরা দেখতে পাচ্ছি দেশব্যাপী, সেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আপনার প্রয়োজন নির্দেশনাও প্রদান করা হয়েছে যাতে ভোটাররা উদ্বুদ্ধ হন এবং নির্দ্বিধায় নিঃসংকোচ চিত্তে তাদের পছন্দের প্রার্থী তারা বেছে নিতে পারেন। মাঠের পরিস্থিতি কি প্রচার প্রচারণা থেকে? প্রচারণা মাশাআল্লাহ একেবারে লাল পিরিয়ড পর্যন্ত তুঙ্গেই ছিল, এবং মজার ব্যাপার হচ্ছে যেহেতু দলীয় মার্কা একমাত্র জাতীয় পার্টি ছাড়া আর কেউ ব্যবহার করছে না, তো ফলে সুবিধাটি হলো যে শাসক দলীয় নেতাকর্মী সমর্থক অনেকেই আছেন এবং তারা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য যেই কৌশল ব্যবহার করছেন সেটা হচ্ছে ব্যক্তি ইমেজ, তারপর অঞ্চলগত নৈকট্য এবং সেই সঙ্গে আত্মীয়তার বন্ধন, এগুলো স্থানীয়তার যে উপাদানগুলো আছে সেগুলো পরিস্ফুট, এতে কোনো সন্দেহ নেই। প্রভাবের ব্যবহার কতটা দেখছেন? দেখুন, এটা তো যার ক্লাউড যেখানে যতটুকু আছে তারা সর্বাত্মকভাবেই চেষ্টা করবেন যে কোনো মূল্যে বৈতরণী পার হওয়ার জন্য। নগদ নারায়ণ একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট এসব ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রায়োরিটির একটা ব্যাপার আছে, যেমন গত 8 তারিখের নির্বাচনের নিরিখে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছিলেন যে অনেকেই ধান কাটতে চলে গেছেন, কারণ আজকাল শিলাবৃষ্টি যেটা হয় বিশাল আকারের, এবং ফসল আপনার যদি নষ্ট হয়ে যায় সারা বছরের খোরাক কোথায় পাবেন? সেই জন্যে যেটা বেসিক সেটা ইনশিওর করাটা জরুরি। আর এখানে যেহেতু কোনো রিস্ক নেই, অর্থাৎ যিনি নির্বাচিত হয়ে আসছেন তিনি তো তারই দলের নেতাকর্মী সমর্থক, সুতরাং যিনি সবচেয়ে বেশি ভোট পুল করতে পারবেন তিনি চলে আসবেন। কোন ধরনের রিস্ক নেই বুঝলাম না, কোন ধরনের রিস্ক নেই? ধরুন এখানে প্রায় 60-62টা নিবন্ধিত অনিবন্ধিত দল নিয়ে যেই বিরোধী ঘরানার লোকজন আছে, বিএনপির কথা বলছেন? আমি বিএনপির কথা বলছি, তাদের মিত্রদের কথা বলছি, তারা অফিসিয়ালি বলেছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না, যদিও ইনফর্মালি অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটাও ঠিক, কিন্তু ফর্মালি যেহেতু করছেন না, ফলে
রিস্কটা ওই অর্থে নেই, শাসক দলের নেতাকর্মী সমর্থকরা তারা জানেন রিস্ক থাকতো, ডেফিনেটলি এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা হতোই, এটা তো স্বাভাবিক, কারণ স্থানীয়তার উপাদান এখানে যথেষ্ট পরিমাণে আছে। ওই যে বললাম, এই জন্য কি একটু ঢিলে ঢালা ভাব নাকি নির্বাচনে? ঢিলে ঢালা ঠিক না, প্রতিদ্বন্দ্বিতাহীন হবে আপনার আপনি বলতে পারেন যে প্রেডিক্টেবল, মানে কি হতে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু জনাব আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক বাসস, আপনার কাছে আসতে চাই আসলে প্রস্তুতি নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথম ধাপটা আমরা যেমনটা দেখলাম আর কি, প্রভাব বিস্তার নিয়ে আলোচনা ছিল, শেষ পর্যন্ত আসলে ভোটার উপস্থিতি একেবারে সবচেয়ে কম হয়েছে বলা চলে, যেটি উপজেলা নির্বাচন ষষ্ঠ দফায় এটি আসলে অনুষ্ঠিত হচ্ছে, 6 দফার মধ্যে সবচেয়ে কম। এবার কি ভোটার ফেরানো সম্ভব হবে? প্রতিদ্বন্দ্বিতা কতটা হবে? আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। তার আগে আমি উপস্থিত যারা দর্শক যারা দেখতেছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। প্রফেসর কলিমুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন, এবং আপনি আমাকে যে প্রশ্ন করেছেন তার অনেকটি কিন্তু ওনার কাছে থেকেও পেয়েছেন আপনি। আপনার মতামতটা হ্যাঁ, আমি আমার মতামতই আমি দেব। আপনি দেখেন যে গত নির্বাচনে আপনি যে কথাটা বলছেন, ভোটার ফিরিয়ে আনার দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের না, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা এটা ভুল করি, একেবারে পণ্ডিত ব্যক্তিরাও এটা ভুল করেন যে নির্বাচন কমিশনার ভোটারদেরকে ফিরিয়ে আনবেন। না, নির্বাচন কমিশনের দায়িত্ব সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব দেওয়া আছে, তাদের আইন কানুন দিয়ে বলা আছে তারা কি করবেন। তারা যেটি করবেন সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা যাতে অনুষ্ঠিত হয়, সেটা জাতীয় নির্বাচন হতে পারে, স্থানীয় নির্বাচন হতে পারে, যাই হোক। এবং নির্বাচনে ভোটারদের, আপনি যে কথাটি জানতে চান যে ভোটারদেরকে টেনে আনার দায়িত্ব কার? ভোটারদের টেনে আনার কি আসলে কোনো দায়িত্ব আছে কারো? আছে, যারা রাজনীতি করেন তাদেরই। আমি এটা বারবার বলার চেষ্টা করি যে রাজনীতি করেন, কোন দল করেন সেটি আমার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে রাজনীতি যারা করেন তারা বৃহত্তর জনমানুষের জনগোষ্ঠীর নেতৃত্ব দেবেন বলেই তো তারা নেতা। আমি নেতা না, কিন্তু বিভিন্ন প্রফেসর কলিমুল্লাহ সাহেব নির্বাচনে অংশ নিচ্ছে না। আমাকে শেষ করতে দেন, তার আমি বলি আপনার জবাব দেব। এই গত তারিখে যে নির্বাচনটা হয়ে গেল সেখানে কিন্তু বিএনপি থেকে বহিষ্কৃত 6 জন নির্বাচিত হয়েছে। 7 জন, তারা 7 জন নির্বাচিত হয়েছেন। প্রথম 8 জন, পরে দেখা গেল তারা কিন্তু বহিষ্কৃত। এখন প্রশ্নটা হচ্ছে, এটি বড় রাজনৈতিক দল, নিঃসন্দেহে বড় রাজনৈতিক দল, যতক্ষণ পর্যন্ত ছোট না হচ্ছে জাতীয় পার্টির মতো ততক্ষণ আমরা বড়ই বলবো, যেহেতু তারা দুইবার ক্ষমতায় ছিলেন, দীর্ঘদিন ধরে সংগঠন করতেছেন, কর্মী সমর্থক আছেন, জেলে যাওয়ার মতো লোক আছেন, তাই না? তাদেরকে ছোট ভাবার কোনো কারণ নেই। আমি আবারও বলি যে নির্বাচন কমিশনের দায়িত্বটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যদের, যে নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচনটা অনুষ্ঠান করা। এ কারণে যে নির্বাচনের সময় তার প্রশাসনিক যে সহায়তা দরকার, যেই সরকারই থাকুক না, যেই দেশেই থাকুক, তখন তারা কিন্তু সাহায্য চাইতে পারেন পুলিশের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলোর, যে আমার ওই জায়গাটায় সমস্যা হচ্ছে, ফোর্সি করতে পারেন, আগাম অনুমান করতে পারেন সেখানে আমার গণ্ডগোল হবে। এইটা আপনি যে কথাটা বলছেন, আবার আমি ঘুরে বলবো যে ভোটার আনার দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর এই কথাটা যে তাদেরই তো প্রার্থী থাকে, এবং স্বতন্ত্র প্রার্থী যখন থাকে তখন স্বাভাবিকভাবে এই স্বতন্ত্র প্রার্থী তার নিজের দায়িত্ব, যেহেতু কোনো দল করেন না, আর দলের থেকে যখন থাকে তখন সে দলের একটা দায়িত্ব, যেহেতু আমি আপনার দল করি, আপনার দল দলীয়ভাবে আমাকে সমর্থন করবে, তখন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হয়। একটি বিষয় আমরা অনেকেই খেয়াল করতে চাই না, সেটি হচ্ছে যে নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতামূলক না হয়, নির্বাচন যদি অনেকটা একতরফা হয়ে যায়, সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা পাবেন না। আর সেই প্রতিদ্বন্দ্বিতা না পাওয়ার অর্থ, যেমন ধরে জাতীয় নির্বাচনে, আমি এই নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচনে যেটি নির্বাচন কমিশন থেকে বলা হলো 42% ভোট পড়েছে, এবং 42 বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে 42 হবে না, আরও 10 কমবে, 30-32 হতে পারে। আর বাকি 70% হচ্ছে তাদের সমর্থক, তাদের কথায় তারা ভোট দিতে যায়নি। এই জায়গায় আমি আরেকবার অন্য একটি জায়গায় আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে আমার নিজের, সেটা হচ্ছে ওই 70% যদি তারা নিজেদের লোক মনে করে, এটি ভুল মনে করবে। এই কারণে যে 40% আমি ধরে নিলাম তাদেরই কথায়, যে 30%ই হলো। যদি বড় একটি রাজনৈতিক দল অংশগ্রহণ করতো, তারও প্লাস হতো আরও 20%, 50। যারা ঘরে বসে আছে যে আমার প্রার্থী জিতবেন,
এই যে একটু আগে বললেন যে আওয়ামী লীগেরই তো একাধিক প্রার্থী আছে, দলীয় না হোক, আছে না? তো অনেক লোক যারা ভোট দিতে যাবেন না, কেউ না কেউ যাবেই। হয় আপনি পাশ করবেন, না আমি নয় উনি, একজন পাশ করলো, আমার অসুবিধা কি? আমার তো প্রতিদ্বন্দ্বী দলের কেউ না। তাহলে যে ঘরে বসে আছে তারাও কিন্তু আরও 10 ভাগ 20 ভাগ যেত, তাহলে 70 ভাগ কিন্তু 75 ভাগ, এটি একটি স্ট্যান্ডার্ড। কিন্তু যে কোনো গণতান্ত্রিক নির্বাচনে, ভারতের নির্বাচন দেখেন, জাতীয় নির্বাচনে, সেখানে কি অত হচ্ছে না? 50-60-এর নিচে যখন হয় তারা তখন চিন্তিত হয়, সরকারি দল অন্য দল বেশি ভোট আগাম, এখন তো ফলাফল জানে না। কিন্তু এই কথাটা যখন ধারণা করেন যে ওই 70 ভাগ আমাদের কথায় যায়নি, ওই 70 ভাগ লোক আমার, এবং তারা যখন শক্তিহীন অবস্থায় যখন আমি শক্তিশালী নিজেরে মনে করি, এটি কিন্তু ভ্রান্ত ধারণায় ভ্রান্ত ফল আসবে। ছোটোবেলায় অঙ্ক করতাম, যে অঙ্কের ফল ভালো, সরল অঙ্ক সবসময় হয় 0, শিক্ষকরা বলতেন, অথবা 1 হবে। এর বেশি যদি দেখো তখনই দেখবা যে ভুল হচ্ছে। সহজভাবে বুঝিয়ে দিত ছোটোবেলায়। এখন প্রশ্ন হচ্ছে 70 ভাগ সমর্থক আমার কোনো দল যদি মনে করে, আর তার 20 ভাগও নেই, 70 ভাগ লোক থাকলে তো সরকারের পক্ষে, এই সরকারে যে প্রতিদিন বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকারটি গঠিত হলো, জাতীয় নির্বাচনের কথা বলছি, এই নির্বাচন থাকবেই না, তার আগে তো সরকার থাকছে না, নির্বাচন কমিশন না থাক, আপনি 70 ভাগ না, আপনি 40 ভাগ লোকও যদি একটি দলের থাকে এবং সক্রিয় থাকে, একটি সরকারের ওইভাবে ভিত্তিহীন অবস্থায় নির্বাচন টিকে থাকে। নির্বাচনে না আসলে 70 ভাগ থেকে কোনো লাভ আছে? আমি সেই কথাটাই তো বললাম আপনার, যে 70 থাক বা 100 থাক, আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তাহলে নির্বাচন বর্জন করে, আবারও আমি বিভিন্ন সময় বলি যে বর্জন করে অর্জন করা যায় না। আপনি দেখেন 70 নির্বাচন, নিশ্চয়ই আপনারও খেয়াল আছে, বয়স কম আপনার তখনও, থাকলেও নিশ্চয়ই ছাত্র। ইয়াহিয়া খান, আপনার জানা কথা না, বই পড়তে হবে। ইয়াহিয়া খান মার্শাল্লোর মধ্যে জাতীয় নির্বাচন দিলেন পাকিস্তানের। মৌলানা ভাসানী নির্বাচনের বাক্সে লাথি মারো, ভোটের বাক্সে লাথি মারো, কি স্লোগান দিত, ভাত রুটি। বঙ্গবন্ধু ওই যে LMF ওনার দিয়েছিল, লিগ্যাল ফ্রেম ওয়ার্ক না কি যেন একটা, LMF, ওই কাঠামোর মধ্যে বঙ্গবন্ধু বলে হ্যাঁ আমি নির্বাচন করব, করেছেন। করার পরে কি হয়েছে? একচেটিয়া, এবং দেশ স্বাধীনতা ঘোষণার তার ভিত্তিটা তৈরি হয়েছে কিন্তু এককভাবে ওই যদি নির্বাচন বর্জন করতেন, তাহলে আজকে কিন্তু এই বাংলাদেশে আপনি আমি বসে যেভাবে কথা বলছি, কথা বলতে পারতাম না। সুতরাং বর্জন করার মধ্যে যদি আপনি যেটি বলেছেন যে 70 ভাগ আর কত ভাগ থাকলে লাভ কি, যদি আপনি কাজে না লাগান, আপনার অর্থ আছে অনেক, নিয়ে বসে আছেন, আপনি কোনো সেই অর্থ বিনিয়োগও করলেন না, খরচও করলেন না, দিলেনও না, তা আপনি কী লাভ হবে? আপনি টাকা দিয়ে, আপনি কাগজ আর টাকার মধ্যে পার্থক্য আছে বলেন? আমার পকেট ভর্তি আপনি টাকা দিয়ে দিলেন, টাকা নিয়ে আমি কোনো কাজ করলাম না, না বিনিয়োগ করলাম, না কিনলাম, না কি ওটা দান করলাম, কিছু করলাম না, আমি বললাম আছে আমার। তো এখন যে নির্বাচনটা আপনি বলছেন, এই নির্বাচন যেটি চমৎকারভাবে বলেছেন, ফেজ ওয়াইজ নির্বাচন কেন সুবিধা হলো যে প্রার্থী যারা আছেন এবং রাজনৈতিক দলগুলো যারা আছেন, তারাও নিজেদের মূল্যায়ন করতে পারবেন যদি করতে চান। যে প্রথম পর্যায়ে কি হলো, আমি নির্বাচন বহিষ্কার করলাম, আমার প্রার্থী নাই, তার মধ্যে 7 জন জিতলো, আমি বলেছি যে এই 7 জন তো আর কখনো তাদের ওখানে যাবে না। এখন আপনি বলতে চাচ্ছেন যে এটাই যে 70 ভাগ বা 65 ভাগ ভোটার আসেনি, তারা হচ্ছে যে জানে যে জিতেই যাবে, এই কারণে আসেনি নাকি? বিভিন্ন কারণ, শুধু জিতে যাবে এই কারণে 10% আসে নাই, তাদের সমর্থক কিছু আছে, তারা আসে নাই, তারা ওই কথাটা মানে যে আমার দল বলেছে আমি যাব না নির্বাচনে, কিছু মানে না, এরকম তো না। নিশ্চয়ই যে যারা লিফলেট দিতেছেন হ্যান্ডবেল তোমরা যেও না, সবাই যে মানে তাদের হিসাব যে সবাই আমাদের। আমি আরেকটি প্রশ্ন করতে চাই যে এই যে ভোটার উপস্থিতি কম, সেই জন্য আমরা হয়তো ধরে নিই যে সংঘাত সংঘর্ষ বা শঙ্কা থেকে অনেক ভোটার উপস্থিতি অনেক ক্ষেত্রে কম হতে পারে, সেই ধরনের শঙ্কা কি আছে? আমরা কি দেখেছি? থাকলে তো আপনি প্রথম ফেজে যে প্রথম পর্যায়ে যে নির্বাচন হলো, আমরা এই বাংলাদেশে তো দেখেছি সামরিক শাসকদের আমলে যে নির্বাচন হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে স্থানীয় নির্বাচনে, প্রচুর, তাই না? 400 লোকও নিহত হয়েছে। আমার চোখে দেখা, সাংবাদিক হিসেবে লিখছি তো, নাই তো, এবং সেই সংখ্যা নেই। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলো তারা চমৎকার ব্যবস্থা করেছেন, সুন্দরভাবে আয়োজন করেন, যেখানে আপনার ওই হানাহানির অবস্থা নেই। যেইটুকুন মারামারি ধস্তাধস্তি হয়, এটি হচ্ছে ওই যে কথাটি বলেছেন প্রফেসর নাজমুল কলিমুল্লাহ সাহেব, যে স্থানীয় যে প্রাধান্য, আত্মীয়তার বন্ধন, এই পাড়া ওই পাড়া, এতে গুতাগুতি হবে, মারামারি হবে, যে কোনো নির্বাচন ছাড়াও হয়। তো সেখানে আর
পর্যায়ক্রমে যে নির্বাচনটা হয় তাতে সুবিধা হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাগুলো প্রথম পর্যায়ে ওখানে তো আর দরকার নেই, এখন দ্বিতীয় পর্যায়ে। এই ভোটকে কি উৎসব মুখর বলবেন, যেখানে 36% ভোট পড়ে? আমি জানি না আগামীকাল কত শতাংশ ভোট পড়বে, বিএনপি নাই, অনেকগুলো দল নাই, কতটা উৎসব মুখর হবে? উৎসব মুখর বলতে যা বোঝায় তাহলে তাতে সবগুলো রাজনৈতিক দলের নির্বাচনে আসতে হবে। সেটা হচ্ছে না, আসছেন না। না এলে এই যে নির্বাচন কমিশন থেকেও বলেছে যে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি করবেন না এটি যার যার রাজনৈতিক যে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ব্যাপার, এটা তো আমরা জোর করতে পারি না, তারা জোর করতেও পারেন না, আপনি আমিও জোর করতে পারি না। সাংবাদিক হিসেবে আমরা বলতে পারি না, আমরা বলতে পারি সাংবাদিক হিসেবে বলতে পারি যে নির্বাচনে কতজন আসছে, কে আসছে না আসছে, কিন্তু আপনি কি জোর করতে পারেন? কেউ কাউকে জোর করতে পারে? তা এখন তারা নির্বাচন করবেন না, নির্বাচন না করতে করতে একটা সময় দেখা যাবে যে নির্বাচনে যদি আপনি মাঠে না থাকেন, জনগণের কথা না বলেন, জনগণের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে যে কথাটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যতম বিশ্বনেতাও বটেন, তিনি তার যোগ্যতা দক্ষতা দিয়েই তো আন্তর্জাতিক নেতৃত্বের সমীহ আদায় করেছেন। তিনি বলেছেন সবচেয়ে জনপ্রিয়, সুসংগঠিত এবং শক্তিশালী রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। এই কথাটা কয়েকদিন আগে আমি আসবো আপনার কাছে। আমি একটু আমাদের বিরতি নিতে হবে, তবে তার আগে হয়তো 1 মিনিটের জন্য আমি যেতে চাই প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ স্যার আপনার কাছে। আসলে প্রভাব শঙ্কার কথা আমরা শুনি, আগামীকাল ভোট, সেই ভোটে কতটা প্রভাব শঙ্কা আমরা মানে কতটা থাকবে বলে মনে করেন? দেখুন, আপনার প্রভাব খাটানোর জন্যে যে বিষয়গুলো ব্যবহার করা হয় তার মধ্যে একটি হচ্ছে পেশি শক্তি, আরেকটি হচ্ছে আপনার অর্থশক্তি। এখন অর্থশক্তি এমনভাবে ব্যবহার করা হয়, এটা কখনো প্রকাশ্যে, কখনো সাটলভাবে, নানান প্রক্রিয়ায়। আর পেশি শক্তিটা কিন্তু দৃশ্যমান, মানে আপনার যদি আপনি দৃশ্যমান না করতে পারেন তাহলে কিন্তু এটার ইম্প্যাক্টটা আপনি অনুভব করতে পারবেন না। এখন যেই পরিমাণে নিচ্ছিদ্র ব্যবস্থা, স্তরে স্তরে নিরাপত্তা, আপনার মোবাইল টিম, বিজেপি একেবারে সঙ্গীন উঁচিয়ে ঘুরছে, তারপরেও কিন্তু সংঘাত সংঘর্ষ হয়েছে প্রথম ধাপের ভোটে। কিছু কিছু জায়গায় আইসোলেটেড এ ধরনের ইভেন্ট হবে, কারণ গম্যতা বলে একটা বিষয় আছে। আপনার চর এলাকা দুর্গম, পাহাড়ি এলাকা দুর্গম, সেই জায়গায় ন্যাচারালি ওই অ্যাডভান্টেজটা যারা তস্কর টাইপের মানুষ তা তো নেওয়ার চেষ্টা করবেনই, করেই থাকে। আবার কিছু সহজ মানে সুগম জায়গাও কিন্তু হয়েছে। ওই যে আকস্মিকতার একটা ব্যাপার আছে এখানে, উপাদান চোখের সামনে আপনি কল্পনাও করতে পারছেন না, কিন্তু খুব তাৎক্ষণিকতার মধ্য দিয়ে পারদর্শিতার সঙ্গে কেউ যদি কাজ করে বসেন তখন সবাই তো অবাকই হন, বিহ্বল হন। জি, নিশ্চয়ই। আমরা নির্বাচন নিয়ে কাল যেহেতু ভোট, আমরা আরও আলোচনা করবো। আমরা ফিরবো, একটি বিরতি দিতে হবে। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্টুডিওতে দুজন অতিথি আছেন, আমরা আবারও যেতে চাই প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে। আসলে আমরা শুনছিলাম যে ভোটের দিনটি কতটা শঙ্কামুক্ত থাকবে বলে মনে করেন, এবং আমাদের যারা প্রার্থী রয়েছেন তারা কতটা ভোটার ফেরাতে উদ্যোগী হবেন, পারবেন? দেখুন, আমাদের যে পদ্ধতিতে আমরা নির্বাচন আয়োজন করে অভ্যস্ত, সেই শুরু থেকে ব্রিটিশ আমল থেকে শুরু এই পর্যন্ত পদ্ধতিটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে ফার্স্ট পাস্ট দি পোস্ট। অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় 1 ভোটও যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করতে হবে, এটাই বিধান। এই বিধান মেনেই কিন্তু সকল পক্ষ এই পর্যন্ত নির্বাচন অংশগ্রহণ করে এসছেন বাংলাদেশে। এখন এখানে পার্সেন্টেজ ম্যাটার করে না, আপনি 0 ভোট পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন, আইনত কোনো সমস্যা নেই। এখন এখানে যেহেতু আলটিমেটলি এই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যিনি জয়যুক্ত হলেন আর যারা পরাজিত হলেন তাদের ভোট যদি একত্র করেন, দেখা যাবে অধিকাংশ লোক এই লোকটাকে পছন্দ হয়তো করেন না, কিন্তু এই আইনের মার প্যাচের ফাঁকে উনি বেরিয়ে যাচ্ছেন বৈধভাবেই, এবং কিচ্ছু বলার নেই। রুলস অফ দ্য গেম এটা মেনেই কিন্তু সকল পক্ষ, কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, কি জাতীয় পার্টি বলেন, সবাই কিন্তু এই পদ্ধতি মেনে এই পর্যন্ত নির্বাচন করে আপনার বৈতরণী পার হয়েছেন। তো এখন আমাদের অনেক দেশে, মানে পৃথিবীর 80টার বেশি দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আছে, সমানুপাতিক বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা। আবার কোথাও কোথাও ন্যূনতম থ্রেশহোল্ড বেঁধে দেওয়া আছে, ধরেন 50% কম ভোট পেলে আপনাকে আবার সেকেন্ড রাউন্ডে যেতে হবে, না হলে থার্ড রাউন্ডে যেতে হবে। এটা কন্টিনিউ করবে, তুরস্কে আমরা দেখেছি তো সম্প্রতি। তো ফলে ওই সব দেখে শুনে অনেকের মনে এই ধারণা যে পার্সেন্টেজ ম্যাটার করে। নো, বাংলাদেশে আইনত এটার এই প্রশ্ন তোলার কোনো সুযোগ না। পার্সেন্টেজটা তো ওভারঅল পার্সেন্টেজ, আপনার
পরাজিত প্রার্থী বলেন আর বিজয়ী প্রার্থী বলেন সবার মিলিয়ে টার্ন আউট বলতেছেন আপনি। টার্ন আউটটা তো টার্ন আউট ওই যে আমি বললাম কেউ যদি ভোট নাও দিতে যান তাহলেও সহি, কোনো সমস্যা নেই। সুতরাং ওই মাইন্ডসেট নিয়ে এই বিচার করা যাবে না, ঠিক হবে না। না, আমি বলছিলাম যে কতটা শঙ্কামুক্ত থাকবে পরিবেশটা, কতটা শঙ্কামুক্ত রাখার জন্য যা যা প্রয়োজন, আমি তো নিজে মাঠে ঘুরে বেড়াচ্ছি, দেখছি কোনো রকমেঘনা একটা পর্যায়ে আপনাকে ধরা পড়তেই হবে। যেমন আমি গত 8 তারিখে যে নির্বাচনটি হলো, মেঘনা উপজেলা খুব রিমোট একটা জায়গা ছিল একসময়, চর এলাকা। সেখানে আমি দেখলাম একটি কেন্দ্রে আমার উপস্থিতিতে জেলা প্রশাসক মহোদয় স্বয়ং 6 জন অপ্রাপ্তবয়স্ক ভোটার আইডেন্টিফাই করলেন, একেবারে বুথ পর্যন্ত চলে গেছে। তো উনি বিস্ময় প্রকাশ করলেন এতগুলো স্তর ডিঙিয়ে এই পর্যন্ত আসলো কি করে। কিন্তু শেষ রক্ষা কিন্তু হয়নি, তাদেরকে আটক করা হয়েছে এবং ভোটার তারা কিন্তু দিতে পারেনি। কোথাও না কোথাও গিয়ে তাকে ধরা পড়তেই, তাই না? তো সেই জন্যে মানে এই উদাহরণগুলো কিন্তু আমাদের চোখের সামনে আমরা দেখেছি আছে। এসপি মহোদয় আপনার আমাকে জায়গাগুলো দেখাচ্ছিলেন যে এর আগের সর্বশেষ যে নির্বাচন, সেখানে এটা তো 6ষ্ঠবারের মতো হচ্ছে উপজেলা, তার আগের বার কোন কোন স্পটে আপনার নির্বাচনের ভোট গণনা চলছে সেই সময় খুন খারাপের ঘটনা ঘটেছে। মানে তখন কিন্তু এত যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, ঘটেছে। কিন্তু এইবার আমরা সে ধরনের কোনো ঘটনাই দেখিনি। তো ফলে আসলে যে একেবারে মাইন্ডসেট আপনি যেভাবে ফিক্স করে রেখেছেন সেই রকমই ঘটনার পুনরাবৃত্তি আবারও ঘটবে, এটা বুকে হাত দিয়ে বলা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা প্রথম ধাপে দেখেছি যে ইভিএম এর তুলনায় ব্যালটে ভোটার উপস্থিতি অনেকটা বেশি ছিল, পার্সেন্টেজটা বেশি ছিল, ইভিএম এ কম হচ্ছে কেন? এখন ধরুন আপনার এখানে অনেকের বল না যে অনভ্যাসের ফোঁটা কপালে চচ্চর করে, অনেকে শাই ফিল করেন, বিশেষ করে আমাদের মতো বয়সের লোকজন, যে কোনটা টিপ দিয়ে কোথায় চলে যায়, তাই না? এই সংখ্যাটা কাজ করে। আর ব্যালটে ভোট দিয়ে অভ্যস্ত ছোটবেলা থেকেই, ধরেন 18 বছর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই তারা এভাবে অভ্যস্ত, ফলে তারা নিঃসংকোচে ভোটটা দিতে চলে যান বা দিয়ে ফেলেন। এই ব্যাপারটা ব্যালটে কি ভোট দিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিনা এটা মনে হয়, বাট যারা অভ্যস্ত অনেকদিন ধরে তাদের সমস্যা হয় না। জি, ধন্যবাদ। আমি একটু জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে আসতেছি যে এটা কি বলবেন যে ব্যালটের চেয়ে ইভিএম এ ভোটার উপস্থিতি কম পড়ে, এবং আপনার কাছে অনেক কিছুই শুনছিলাম আসলে এই যে তৃণমূলের দ্বন্দ্ব, তারপরে প্রভাব বিস্তার, এগুলো কি ভোটের দিনও থাকবে কিনা? ভোটের দিন হ্যাঁ, না, মানে ভোটে যখন প্রভাব পড়বে কিনা? প্রভাব পড়বে না, এই কারণে আমি আপনাকে বলছি যে ধরুন দলীয়ভাবে প্রতীক কেউ দেয়নি, কিন্তু আওয়ামী লীগের তো প্রত্যেকটা জায়গায় একাধিক প্রার্থী আছে, তাই না? অন্যরাও আছে, আর যেটা বললেন লাঙ্গল নিয়ে তো জাতীয় পার্টি আছে, যে যে জায়গায় উত্তরাঞ্চলে যে জায়গায় যখন আগামীকালের যে ভোটার কত 19 মানে আগামীকাল হবে 156। এই 156টা উপজেলায় আমি যে এলাকায় বাড়ি আমার মুন্সিগঞ্জ, ওই উপজেলায় আগামীকাল ভোট। এখন সেখানে 3 জন প্রার্থী আছেন, আরও আছে 3 জনই কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী। একজন হচ্ছেন আওয়ামী লীগের উপজেলার সাধারণ সম্পাদক, আরেকজন ঢাকা কমিটির আরেকজন, এবং 3 জনেই বিত্তবান, 3 জনের আওয়ামী লীগ, এবং এমপি মানে ওই যে না করে দেওয়ার ফলে এমপি ধারে কাছেও যায় না, ওই দূরে থেকে যদিও বলতে পারে, কিন্তু 3 জনের মধ্যে ওখানে মারামারি করার কোনো ব্যবস্থা নেই, এবং ভোটের টার্ন আউট ভালো হবে। কারণ সবাই যে কথাটি বললাম যে ও সব প্রার্থী কিন্তু আনবে তার ভোটার। আমি একজনের জিজ্ঞেস করেছিলাম তোমার কর্মী আছে, বলে আছে। তো কর্মী তো আপনি মাঠে ফসল থাকলো, এই যে নির্বাচন কমিশনার বলেছেন প্রধান নির্বাচন যে মাঠে ফসল কাটতে গেছে, ফসল রইল, যদি শিলায় চলে যায় তাহলে আপনার ভোট কি ভোট না? আমার তো গেল। কৃষক তো তার ফসলটা আগে আনবে, শিলাবৃষ্টি পড়লে বা ঝড় বাতাস হইলেও তো পাকা ধান তো পড়ে যাবে। এখন ভোটারটা আগামী প্রথম ধাপে যেমন নির্বাচনের টার্ন আউট যা হয়েছে, আমার ধারণা আগামীকাল একটু বেশি হবে। এটা যতই প্রচারণা করা হোক আপনারা যেন না, এটা যেন না, প্রথম আগামীকাল বেশি হবে, এটা আপনার মত বেশি হবে যে প্রতিদ্বন্দ্বিতা বেশি হচ্ছে। তো আর ওই কথাটা তো পুরনো হয়ে গেছে, পুরনো হয়েছে। যারা নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন
তাদের কথাটা জাতীয় নির্বাচনে তো দেখা গেল যে তারা বলেছেন যে প্রধান নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাই করতে দেব না। আমি একটা কথা বললে যখন সে আমার সামর্থ্য থাকে না, সমর্থ হই না, তখন আমার প্রতি আস্থা কিন্তু কমে। এরপরে বলা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, অন্যথায় আমরা নির্বাচন করতেই দেব না। করব না এক কথা, আর করব না তো আসেই, সেই সাথে করতে দেব না। তাহলে দাঁড়ায় কি যে আমার কর্তৃত্ব মানে আমার মানে কর্তৃত্বই যে এই সক্ষমতা আছে আমার, যে আমি সক্ষম তোমাকে নির্বাচন করতে দেব না। দেখা গেল নির্বাচন করে চলে গেল, তাহলে আমার কি হলো? আমি নির্বাচন করলাম না, আমি যে সক্ষমতার কথাটা ঘোষণা করলাম সেখানেও তো আমি থাকতে পারলাম না, টিকতে পারলাম না। এরপরে আমি আবার বললাম, এখন আবার বলতেছি যে আবার নতুন নির্বাচন দিতে হবে। তো লোকে হাসে। কিন্তু আমরা যাই বলি না কেন, আমরা সাংবাদিক, আমরা বুঝি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু কম বোঝে না। ডিগ্রি টিগ্রি কম থাকতে পারে, তারা বোঝে যে বারে বারে বলতেছে, বারে বারে বলছে, কিন্তু কথাটা তো কাজে আসে না। ওই যে বাঘ এলো, বাঘ এলো, বাঘ এলো, একবার যখন বাঘ আসে তখন আর বিশ্বাসও করে না। বিশ্বাস, আস্থা, যদি রাজনীতি আপনি যে কোনো কাজে আপনি আস্থা যদি না হারান, আস্থাই তো বড় কথা। আপনি আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেলে কিন্তু হবে না, তো সুতরাং লোক আসবে। বিএনপির উপর আস্থা নষ্ট হয়ে গেছে না, আপনি কেন, এই যে আমি কারণগুলো বললাম, এগুলো কি কোনোটা কি মানে দৃশ্যমান? সবটাই তো দৃশ্যমান, সবটাই তো মানে এমন না যে গোপনীয় কোনো কথা, তাদেরই কথা। তাহলে তো আমরা আশা করতেই পারি যে আগামীকাল ভোটার উপস্থিতি অনেক বাড়বে। অনেক বাড়তে পারে, আবার কমও থাকতে পারে, কিন্তু তাদের আস্থা মানে ওই কাজগুলো কাজ করে না। এটা তো দৃশ্যমান যে 7ই জানুয়ারি নির্বাচনে যেটা হয়েছে, তারা পারেনি বলেই এখন আবার আপনি উপজেলা নির্বাচন হচ্ছে, এর পরের নির্বাচন আবার ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন, এগুলো হয়ে যাবে। আমি একটি প্রশ্ন রাখতে চাই প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনার কাছে আসলে ওনার কথার সূত্র ধরে, এই যে বিএনপির উপর যদি মানুষের আস্থা কমেই যায়, বিএনপি তো বারবার নির্বাচন বর্জন করছে, এবং জনাব আবুল কালাম আজাদ বললেন যে ভোটার বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আসলে কি প্রতিদ্বন্দ্বিতাটুকু কি হবে কিনা আগামীকালকার যে ভোট? আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে একটি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত আছি আমি ফখরুল ইসলাম, দুজন অতিথি আছেন। আমরা আবারও যেতে চাই সরাসরি প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম আসলে, যে বিএনপি যদি না যায় সেক্ষেত্রে আসলে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে? দেখুন, এই বিষয়টা ইতিমধ্যে ট্রায়াল দেওয়া হয়ে গেছে। আমাদের জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গ্রেট ইনোভেটর, এবং সেটি তিনি সপ্রমাণ করেছেন এই যে ৬২ জন আপনার স্বতন্ত্র নির্বাচন করে এখন অপোজিশন বেঞ্চে বসছেন তাদের মাধ্যমে, এবং তারা জয়যুক্ত হয়েছেন কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। শাসক দলের মার্কা পেয়ে যারা প্রার্থী ছিলেন তাদের হারিয়ে, খেয়াল করে দেখেন, এবং এটি ইতিমধ্যে ট্রাইড। এবার আরেকটা ভিন্ন রকমের ইনোভেশনের আশ্রয় তিনি নিয়েছেন, মার্কা ব্যবহার করছেন না, কাউকে বিদ্রোহী প্রার্থী বলার সুযোগ নেই। আমি একটু প্রশ্নটা রিপিট করি আপনাকে, যে বিষয়টি হচ্ছে যে বিএনপি, যেটি জনাব আবুল কালাম আজাদ বলেন যে বিএনপির কথা মানুষ শুনছে না, হ্যাঁ, সেক্ষেত্রে আসলে কতটা উৎসব মুখর হবে, ভোটার কতটা আসবে? দেখুন, এই যে কোট আনকোট উৎসব মুখরতা, এটা এখন আর রেলেভেন্ট নয়। একটা সময় ছিল, ধরুন এরশাদ শাসন আমলের পরে লম্বা সময় ধরে মানুষ ভোট টোট ওইভাবে দিতে পারেনি, তখন বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে লোকজন এই কাজ করতে গেছে। আর সেই সময়কার 90 দশকের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে গুণগত পার্থক্য আছে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের প্রক্রিয়ায় আছি। আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান, আমি নিজে ব্রিটেন, আমেরিকা, বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। ব্রিটেনে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ভোট আয়োজন করা হয়, সাধারণ ছুটি থাকে না, যে যার মতো করে সময় পেলে ভোটটা দেয়, দিলে দিল, না দিলে নেই। কেউ কেউ অ্যাবসেন্টি ব্যালটের আশ্রয় নেয়, এক সপ্তাহ আগে ভোটটা দিয়ে ফেলে, কিন্তু রীতিমতো পারসুয়েট করেও কিন্তু লোক পাওয়া যায় না। এবং অস্ট্রেলিয়ার মতো কোনো কোনো জায়গায় আপনার আইন করে দণ্ডনীয় অপরাধের মতো বিষয়টাকে ট্রিট করা হয়, যে হ্যাঁ ফাইন করতে হবে ইত্যাদি। তো এখন এরকম একটা অবস্থার দিকে কিন্তু আমরা যাচ্ছি। লোকজন চিন্তা ভাবনায় নিয়ে এসছে বিষয়টা টাইম ইজ মানি, প্রায়োরিটাইজেশনের ব্যাপার আছে। এই যে আমাদের মাননীয়
প্রধান নির্বাচন কমিশনার বললেন যে তার জন্য ধান কাটাটা জরুরি, সারা বছরের খোরাকটা যদি নষ্ট হয়ে যায়, আপনি তো একটা সেলফ রেসপেক্টিং ম্যান বা ওম্যান, তিনি কখনোই কিন্তু ডোল বা ত্রাণের উপর নির্ভর করবেন না, তিনি তার নিজের সংস্থানটা নিজেই করবার চেষ্টা করবেন। এই বিষয়গুলো কিন্তু আছে। ভোটের উত্তাপ কি জাতীয় রাজনীতিতে আছে? এই যে এত বিশাল একটি নির্বাচন হচ্ছে 156টি উপজেলা, এটা কিন্তু দৃশ্যমান, কমে আসছে। আমরা তো বিভিন্ন জায়গায় আমাদের পর্যবেক্ষকরা আছেন, দেখছেন ফিডব্যাক। নির্বাচন পূর্ব পর্যবেক্ষণ কিন্তু আমাদের একটা বড় অধ্যায়, সেখানে কিন্তু তুমুল আপনার প্রচারণা, কোথাও কোথাও কিন্তু আপনার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও কিন্তু আমরা দেখছি। হয়তো সশস্ত্র যুদ্ধ চলছে না, কিন্তু এই যে উত্তেজিত হয়ে যাওয়া, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড় দেবেন না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আছে এবং আমাদের নির্বাচনী সংস্কৃতির অংশ এগুলো। জি, আমি যেতে যে জনাব আবুল কালাম আজাদ আপনার কাছে, আমরা প্রথম ধাপের ভোটে যেরকমটা উত্তাপ লক্ষ্য করেছি, জাতীয় রাজনীতি পর্যন্ত প্রভাব বিস্তার নিয়ে কথা হচ্ছে, স্বজনদেরকে বসে যেতে বলা হয়েছে দলের পক্ষ থেকে। দ্বিতীয় ধাপে কি আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে কিনা নির্বাচনের যে উত্তাপটি? না, আমি তা মনে করি না, ব্যক্তিগত আমি তা মনে করি না যে নির্বাচন, আপনি জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর মানে অল্প কয়েকদিনের মধ্যে তো স্থানীয় নির্বাচন শুরু হলো, উপজেলা নির্বাচন, এটি যেমন হওয়া তেমনই হচ্ছে। ভোটের যে কথাটি প্রফেসর কলিমুল্লাহ সাহেব চমৎকার বলেছেন, তো যে ভোটের সংখ্যাটা, আমিও বলেছি যে কেন বাড়ছে না, সংখ্যা দিয়ে বললাম যে সবগুলি দল যদি না আসে তাহলে আপনি কখনোই ওই উৎসব মুখর অবস্থাটা পাবেন না। আর যখন দেশ মানে উন্নয়নের, আসলে তো সকল ক্ষেত্রেই তো উন্নত হয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। এখন আমরা সাম্প্রতিককালে মানে বৈশ্বিক কারণে, করোনার সময়ও কিন্তু আপনি দেখেন আমাদের অর্থনৈতিক অবস্থা উন্নত বিশ্বের চাইতেও ভালো ছিল। ইউরোপীয় ইউনিয়ন থেকে, ইউরোপের দেশগুলো থেকে, আমেরিকার থেকে আমাদের মানে মুদ্রাস্ফীতি বলেন, সব বলেন, এই গত 1-1.5-2 বছর হবে, 1.5 বছরের মতো সময় আমাদের মানে ইনফ্লেশন হচ্ছে, মুদ্রাস্ফীতিটা হচ্ছে আমাদের। কিন্তু অন্যান্য ডেভেলপমেন্টগুলো ওই প্যারামিটারে যদি যান আপনি, তাহলে দেখবেন যে আমাদের অবস্থা কিন্তু সেই মানে উন্নয়নশীল দেশ থেকে আমরা মধ্যম আয়ের দেশে যখন পৌঁছার কথা তার আগেই পৌঁছে গেছি। আমরা উত্তরণ ঘটাবো 26 সালে, তাই না? সেই জায়গায় তখন আমাদের চ্যালেঞ্জ হবে, অর্থনীতির চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলা করার জন্য সরকারের কিন্তু প্রস্তুতিও আছে। এই জায়গাটায় এখন আপনি জানেন, একটা সময় ছিল আমাদের আর্থিক অবস্থা খারাপ ছিল, মাননীয় প্রধানমন্ত্রী গতকালও যে এসএমই সম্মেলনে বলেছেন যে নারীদের আরও সহায়তা করেন। নারী সেটা আপনার মা হতে পারে, বোন হতে পারে, স্ত্রী হতে পারে, তো তাদের জন্য তো আমরা ঋণের ব্যবস্থা করছি এবং মানে ঋণের সুদ ইন্টারেস্টটা কম করেছি, তাদেরকে উদ্যোগী হওয়ার জন্য বলেন। আরেকটি কথা বলেছেন যে আপনি সার্টিফিকেট লেখাপড়া করার পরেই চাকরি না খুঁজে আপনি উদ্যোক্তা হন, আপনি চাকরি দেওয়ার চেষ্টা করেন। এই যে আহ্বানটা, এটা কিন্তু রাষ্ট্রনায়কের আহ্বান, অর্থাৎ একটি জাতিকে আপনি এগিয়ে নিয়ে যাওয়ার। আপনি দেখেন, আপনি গার্মেন্টস মানে মালিকদের যে যখন বিজিএমইর মানে তারা বলছেন যে 2009 সনে যখন বিশ্ব মন্দা চলছে, রেসিশন, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট তাদের সমাবেশে বলেছিলেন যে আপনারা দুশ্চিন্তা করবেন না, কারণ আমাদের কোনো ভয় নেই। এ কারণে যে আমাদের পোশাক যেই সব মানে দেশে যায় এবং যারা ব্যবহার করে, সেই ওয়ালমার্টের নাম বলেই বলেছেন যে ওয়ালমার্ট, তাদের কোনো সমস্যা হবে না, আপনার বিক্রি করতে পারবেন, এবং প্রণোদনা দিয়েছেন। হ্যাঁ, তো ফলে হয়েছে কি, ওনার দূরদৃষ্টি কিন্তু তার, এমনি বলেন উনি যে আমি তো আমার অর্থনীতি বুঝি না, কিন্তু দেখতে দেখতে মানুষের, জনগণের যে কথাটা আমি বলি, জনগণের পালস বোঝা, জনগণকে বোঝা, এর চেয়ে বড় বিদ্যা কিন্তু আর কিছু নেই। আপনি সেইটা যদি আপনি বুঝতে পারেন, জনগণকে যদি আপনি রিড করতে পারেন, পড়তে পারেন, জানতে পারেন, তাহলে এর চেয়ে বড় বিদ্যা আর কিছু হয় না। সেটা উনি জানেন বলে এই যে সংকট এখন চলছে, সবাই বললো যে শেষ হয়ে গেল। আপনি দেখেন, যদি বেঁচে থাকি, আপনারা তো কোন ধরনের সংকটের কথা? এই যে অর্থনৈতিক যে সংকট, এটাও থাকবে না, কেটে যাবে আমাদের। কারণ এটার মানে ভবিষ্যৎবাণী এডিপি, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বলেছে, ইকোনমিস্ট পত্রিকা ফোর্সি করেছে যে ইমার্জিং ইকোনমির দেশ হচ্ছে বাংলাদেশ আগামী দিনে। এটা আমি একটা প্রশ্ন রাখতে চাই, যে উপজেলা নির্বাচনকে ঘিরে আমরা যে মানে আওয়ামী লীগ ভার্সাস আওয়ামী লীগের যে নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বী, যেহেতু অন্যান্য দলগুলো খুব কমই আছে, সেক্ষেত্রে বিভক্তি তৈরি হলো কিনা? না,
তা হবে না। এই কারণে যেটি আপনি দেখেন যে বিভক্তি যদি হতো, মানে তাহলে 62 জন যখন হলো, তারপরে খুনোখুনি অনেক কিছু হওয়ার কথা ছিল। কিন্তু সবাইকে নিয়ে যখন পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ওরা বিদ্রোহীরা, বিভক্তিটা তো আর দেখা যাবে না। দেখা যাবে না। বিভক্তি হলে দেখা যাবে, দৃশ্যমান হবে। আপনি চাপিয়ে রাখতে পারবেন না, চেপে থাকে না। আপনি তখন বলেছেন যে আমরা তো একই দলের, আমরা আওয়ামী লীগের না, তোমরা মানে স্বতন্ত্র দাঁড়িয়েছো, বিদ্রোহী দাঁড়িয়েছো, তোমরা তোমাদের জায়গায় থাকো। আর নৌকা নিয়ে যারা পাশ করছে, নৌকার বাইরে যে ওই যে ব্যারিস্টার সুমন পাশ করছে না, সংসদে ধুমায় কথাবার্তা বলছে না, কোনো সমস্যা হয়? কথা বলার তো সমস্যা হয় না। দলেও ভাঙ্গন ধরেনি, ওর বিশ্বাসেও ভাঙ্গন ধরেনি, তাহলে সমস্যাটা কি? এখন প্রশ্ন হচ্ছে, কথায় তো কথা আসবে। দেশ যেভাবে এখন একটি দেশে আপনি পরিষ্কার, আমি অন্তত বিশ্বাস করি, অনেকেই বিশ্বাস করেন যে আমার দেশটা মুক্তিযুদ্ধের, স্বাধীনতার, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির হাতে থাকবে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা। বিরোধী দলেও থাকবে তারাই। দেশের রাষ্ট্রীয় অখণ্ডতা বিশ্বাস করি না, সার্বভৌমত্ব, স্বাধীনতা বিশ্বাস করি না, কিন্তু আমি সরকারে যাব, মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তিত হবে, জাতির পিতার নাম নিশানা মুছে ফেলবো না, সেই শক্তি থাকার দরকার নেই। তো আপনি বাংলাদেশ, আপনি ভারতে যান, 2 বছর 2 মেয়াদে বিজেপি দেশ শাসন করছেন। এবার বিজেপি আসবে কি আসবে না, বিভিন্ন জরিপে যে দেখা যাচ্ছে হয়তো বা আসলো কংগ্রেস এবং যে ইন্ডিয়া জোট যেটা করেছে দেশের নামেই, তাই না, সেই জোটের সেখানে মমতা পশ্চিমবঙ্গের সে যায়নি। তারপরে দেখেন যে নির্বাচনে যদি এমনটা হয়, ওদের দেশের স্বার্থের ব্যাপারে কিন্তু ভিন্নতা নেই। পাকিস্তানের প্রশ্নে আপনি যে কোনো, বাংলাদেশের প্রশ্নে ভারত সরকারের যে নীতি, সেটা কিন্তু রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল এই ক্ষমতা আসবে একই। আমার দেশে কি সেই অবস্থা আছে? যদি না থাকে তাহলে সেই অবস্থায় আসতে হবে। আমার কথা হচ্ছে রাষ্ট্র, দেশ, এটা হচ্ছে সবার আগে। আমি এই রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্রের স্বার্থ আমার কাছে সবার আগে, কিন্তু আমাদের এখানে না। জি, আমি আপনার কাছে আসবো। আমি তার আগে একটু প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ, আপনার কাছে আমাদের ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কেমন ভোট হবে, একদম শেষ কথা আপনার জানতে চাই। আসলে রাত পোহালেই তো ভোটের প্রস্তুতি এবং সংখ্যা, প্রভাব, কেমন ভোট হবে, শেষ কথা। দেখুন, আমরা তো অবশ্যই ভালোটাই চাইব, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজনটি হবে। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদেরকে আমি আহ্বান জানাবো স্পোর্টিং স্পিরিটে প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখা। মানে দিস দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এই চেতনা নিয়ে আসলে প্রতিদ্বন্দ্বিতায় না নামাই ভালো। হার জিত খেলায় যেমন আছে, এখানটাও থাকবে। আলটিমেটলি জনগণ নির্ধারণ করবেন কার উপর আস্থাটা কেমন, এবং ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজে ভোটের গোপনীয়তা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার উপর ভিত্তি করে তারা যার উপর আস্থা আছে সেটাই তারা সফলন করার চেষ্টা করবেন। সুতরাং এখানে জবরদস্তির কোনো এলিমেন্ট বা উপাদান যাতে না থাকে, এটাই খেয়াল রাখতে হবে। জি, প্রত্যাশার জায়গা নিয়ে যদি আপনি কমিশন, আমাদের প্রত্যাশা যে কমিশন আসলে তাদের যে সানুদৃষ্টি, সেটি নিশ্চিত করার জন্য নির্বাচন পূর্বকালে কমিশনারবৃন্দ বিভিন্ন অঞ্চলে যান, যারা পোল অফিসিয়াল তাদের সঙ্গে মত বিনিময় করেন, সমন্বয় সভা করেন। আবার নির্বাচন দিবসেও কিন্তু তারা এক ধরনের কুইক রেসপন্সের ব্যবস্থা দিয়ে রাখেন, এমনকি আমাদের থেকেও কিন্তু তথ্য নিয়ে থাকেন। আমি যেমন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনারবৃন্দ, সচিব মহোদয় কিংবা অতিরিক্ত সচিব মহোদয়, তাদেরকে যেখানে যা ফিডব্যাক পাই সঙ্গে সঙ্গে শেয়ার করি। তারা রিসেপটিভ এবং অনেক ক্ষেত্রে তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। তো এটা আসলে যেহেতু আমরা অ্যাক্রেডিটেশন কার্ড নিয়ে মাঠে থাকি, তাদের চোখ কান হাত পা হিসেবে কিন্তু ইনওয়ে কাজ করি। কিন্তু আমরা অনেক অভিযোগ আমরা লক্ষ্য করেছি যেগুলো আসলে নির্বাচন কমিশনে এসেছে, তারা আসলে এত অভিযোগের মানে ব্যবস্থাও নিতে পারেনি। মানে কি এটা কি জনবল সংকট কিনা বা কি কারণে? দেখুন, আমাদের কালচারে একটা বিষয় আছে যে যে যত নালিশ করতে পারে সে তত এগিয়ে থাকে, একটা ভ্যান্টেজ পজিশনে থাকে। মানে অনেক সময় কনকক্টেড বিষয় কিন্তু ফোরফ্রন্টে নিয়ে আসা হয় কনফিউজ করার জন্য, ডিকয় তৈরি করা হয়। এটা কিন্তু এই ভোট যুদ্ধের কিছু অযাচিত অভিযোগ, এটা শুধু বাংলাদেশে নয়। একবার মাইকেল ডুকাকিস আমেরিকান নির্বাচনে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল
একটা ছোট্ট জিনিসকে ভিন্নভাবে প্যাকেজিং এবং মার্কেটিং করে বাডি ইউ আর লিবারাল, মানে আমেরিকা একটা লিবারাল কান্ট্রি, সেখানে ডুকাকিসকে চিহ্নিত করে দেওয়া হলো যে উনি অতি লিবারাল, কারণ যদি উনি জয়লাভ করেন তাহলে ডেথ পেনাল্টি তুলে দেবেন, আর ডেথ পেনাল্টি যদি তুলে দেওয়া হয় আমেরিকায় অরাজক পরিস্থিতি তৈরি হবে, এরকম একটা ইমপ্রেশন দিয়ে তাকে কিন্তু হারিয়ে দেওয়া হয়েছে। যে কীভাবে প্যাকেজ করছেন, কীভাবে মার্কেটিং করছেন, ক্যাম্পেইন স্ট্র্যাটেজির উপর অনেক কিছু। ধন্যবাদ। আমি একদম আবুল কালাম আজাদ আপনাকে দিয়ে শেষ করতে চাই, শেষ কথা কি বলবেন রাত পোহালেই ভোট, ভোটার বা প্রত্যাশার জায়গাগুলো? আমার একটি মানে আহ্বান অনুরোধ থাকবে যে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোটাররাও যেন শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার চেষ্টা করে। যার যার মানে স্থানীয় ভোট তো যার যার এলাকার সুনামটা অক্ষুণ্ণ রাখার সকলেরই দায়িত্ব। যারা প্রার্থী আছেন একজন জিতবেন, বাকিরা পরাজিত হবেন। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাসমূহ তারা নিশ্চয়ই যথেষ্ট চেষ্টা করেন এবং যথার্থ ভূমিকা রাখার জন্য নিরপেক্ষভাবে। একইভাবে নির্বাচন কমিশন যেভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছেন, একইভাবে তারা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল কালাম আজাদ, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ স্মার্ট টিভি দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময় অন্য কোনো অতিথির দিন নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।